আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর 16 অধ্যায়ের পরিমিতির অঙ্ক আমরা ধারাবাহিকভাবে করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা 16.2 এর 1 এবং 2 নং প্রশ্ন সমাধান করব এবং এটার সূত্র নিয়ে আলোচনা করব। শুরুতে খুব শীঘ্রই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণী যারা আছো তাদের প্রি টেস্ট পরীক্ষা হবে। এই ত্রিকোণমিতি পরিমিতির একটা অংশ থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করতে হবে। সেজন্য আমরা ত্রিকোণমিতি পরিমিতির দুটো অংশই খুব ভালো করে সমাধান করব। আশা করি তোমরা প্রতিদিন ক্লাস করলে বা ক্লাসে জয়েন করলে উপকৃত হবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি যে তোমরা যারা ক্লাসে জয়েন করো তারা প্রত্যেকেই ক্লাসগুলো কি করবা, শেয়ার করে দিবা। তোমরা যদি প্রতিদিন ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে আশা করি সকলেই উপকৃত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 16.2 এর যে অধ্যায়টা নিয়ে কাজ করব সেটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসগুলো কিছু গ্রুপে এবং হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দেব ইনশাল্লাহ। আমাদের খলিলপুর স্কুল অনলাইন ক্লাস আছে, এরপর আসছে আমাদের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এই গ্রুপটায় আমরা ক্লাসগুলো শেয়ার করে দিব। আমরা আশা করি ফরিদপুর হাজওয়াল স্কুল আছে, এটাকেও শেয়ার করে দিতে পারি। এরপরে আমরা হোয়াটসঅ্যাপে যাব। আমাদের যে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উপর রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা ক্লাসে জয়েন করবা তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা ক্লাসগুলো যদি শেয়ার করে দাও, অন্য শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখলে তারা উপকৃত হবে। আমরা আর কথা না বেরিয়ে এখন সমাধানে চলে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে টপিকসটা আছে, আমাদের দেখো এখানে 16.2 এর তোমাদের পাঠ্যপুস্তকের 1 এবং 2 নম্বর অঙ্কটা আমরা এখানে তুলে রেখেছি। আমরা 1 নম্বর অঙ্কটা আগে পড়ি। খেয়াল করো, এখানে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। অর্থাৎ প্রথম অঙ্কটা আমাদের আয়তাকার ক্ষেত্র নিয়ে, আর এখানে দৈর্ঘ্য এবং বিস্তারের কথা বলা হয়েছে। আমরা আয়তক্ষেত্রের যদি চিত্র আঁকি, লক্ষ্য করো, আমরা একটা চিত্র আঁকি আয়তক্ষেত্র সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এটা আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। আয়তক্ষেত্রের যে বাহুটা সবচেয়ে বড় থাকে সেই বাহুটার নাম হলো দৈর্ঘ্য, এবং অন্য যে আরেকটা বাহু থাকে সেটার নাম হলো প্রস্থ। আমরা এটাই জানি, কিন্তু এইখানে দেখো দৈর্ঘ্যের সাথে প্রস্থ না বলে বলছে বিস্তারের দ্বিগুণ। অর্থাৎ এই অঙ্কটায় আমাদের বিস্তার বলতে প্রস্থকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এটাকে আগে থেকে জেনে রাখবো যে এই অঙ্কটায় আমাদের বিস্তার বলতে প্রস্থকে বোঝাইছে। এবং লাস্টে বলে দিচ্ছে এর ক্ষেত্রফল 500 বর্গমিটার। এবং এই যে আমাদের একটা আয়তক্ষেত্র ধরো আমরা রাখছি, এটার ক্ষেত্রফল হচ্ছে 512। আর আমরা ক্ষেত্রফল বলতে কোনো ক্ষেত্রের সম্পূর্ণ জায়গাটাকে বা সম্পূর্ণ ক্ষেত্রটা পরিমাপকে আমরা ক্ষেত্রফল মনে করি। দেখো এই যে একটা বাহু, একটা এই চারটা যে বাহু, এই বাহুগুলাকে যদি যোগ করি সেটাই বলা হবে পরিসীমা। এবং এই চারটা বাহু যতটুকু জায়গাকে সীমাবদ্ধ করে রাখছে, মানে আটকায় রাখছে, সম্পূর্ণ জায়গাটার নাম হইতেছিল ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের যে আয়তক্ষেত্র চিত্রটা আমরা রাখছি, এটার ক্ষেত্রফল হলো 512। এইখান থেকে বলতেছে যে পরিসীমা নির্ণয় করো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এই যে পরিসীমা আছে এগুলো আমাদের বের করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই আয়তক্ষেত্রটা যদি একটা নাম বলি ABCD, লক্ষ্য করো এই ABCD, এখানে AB বাহু সমান হলো CD বাহু এবং BC বাহু সমান হলো AD বাহু। এই চারটা বাহুকে যদি যোগ করি তাহলে আমাদের বেরোবে হলো পরিসীমা, যার মান জানতে চাইছে। এবং যদি আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা বাহুকে গুণ করি, অর্থাৎ ক্ষেত্রফল বলতে আমরা দুইটা বাহুর গুণফলকে বুঝি। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি গুণ করি সম্পূর্ণ জায়গা পেয়ে যাব, অর্থাৎ এটি ক্ষেত্রফল। আর যেহেতু আমাদের ক্ষেত্রফল 512 দিয়ে আছে, এই ক্ষেত্রফল ব্যবহার করেই কিন্তু আমরা কি করব,
পরিসীমা বের করে ফেলবো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আগে বের করব, তারপর সেখান থেকে আমরা পরিসীমায় যাব। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমাদের এই যে এবিসিডি আমরা একটা আয়তক্ষেত্র রাখছি, এই আয়তক্ষেত্রের মানে আমরা আগে সূত্রগুলা পড়বো। দেখো আয়তক্ষেত্র সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, আয়তক্ষেত্রের, ঠিক আছে, আমাদের আয়তক্ষেত্রে যদি আমরা প্রথমে সূত্র পড়ি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। লক্ষ্য করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য সবচেয়ে বড় বাহু এবং প্রস্থ ছোট বাহু, দুইটা বাহু গুণ করলে আমরা এখানকার সম্পূর্ণ জায়গাটার পরিমাণ পেয়ে যাব, অর্থাৎ ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের 2 নম্বরে যেটা লাগবে আয়তক্ষেত্রের, সেটা হলো পরিসীমা। আমাদের পরিসীমা মানে হচ্ছে বাহুগুলার সমষ্টি, অর্থাৎ এখানে যদি আমরা হিসাব করি, দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ, আবার যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ, অর্থাৎ আমরা কিন্তু এমন লিখতে পারি 2 দৈর্ঘ্য যোগ K2। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু লিখতে পারি আমরা বাহুগুলোর সমষ্টি, দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ। আর এইখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে আমাদের পরিসীমার সূত্র বেরোবে কি, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো আমরা বলছি পরিসীমা মানে বাহুগুলার যোগফল বা বাহুগুলার সমষ্টি, দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ। এইখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে যে মানটা আমরা পাবো সেটা হইতেছিল কি, পরিসীমা। আমাদের এর সাথে আরো একটা জিনিস আমাদের জানতে চাইতে পারে, এটাকে যে আমরা কোনাকুনি যদি বাহু বের করি, যোগ করে দিই, দেখো এই যে চতুর্ভুজের মানে কৌণিক বিন্দু বরাবর রেখা, বিপরীত কৌণিক বিন্দু বরাবর রেখা, তার নাম হলো কর্ণ, অর্থাৎ এর বিপরীত কৌণিক বিন্দু হলো সি, বিপরীত কৌণিক বিন্দু হলো ডি। এই বিডি এবং এসি পরপর যদি আঁকি, এটাকে বলা হলো কর্ণ। এই জন্য আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে, অর্থাৎ আয়তক্ষেত্রে অঙ্ক করতে গেলে আমাদের এই 3টে বেসিক জানে রাখতে হবে। এখন আয়তক্ষেত্রের কর্ণ যদি ধরো আমরা এই যে একটা অংশ মুছে দিলাম, দেখো অর্ধেকটা যদি মুছে দিই, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। কিন্তু লক্ষ্য করো বন্ধুরা, এটা কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের সূত্র আর আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র কিন্তু একই, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার প্লাস সমান হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, অর্থাৎ কর্ণ বলতে আমরা কি বুঝি, অতিভুজ বুঝি। আর এটা হইতেছে রুটের ভিতরে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা হইতেছিল আমাদের কিসের সূত্র বন্ধুরা, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। তাহলে দেখো এই আয়তক্ষেত্রের যে অঙ্কটা আমরা করব, এই আয়তক্ষেত্রে অঙ্ক করতে গেলে আমাদের এই বেসিক গুলা মাথায় রাখতে হবে। ক্ষেত্রফলের সূত্র হবে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দুইটা বাহুর গুণফলকে আমরা ক্ষেত্রফল বলতে পারি। পরিসীমা হইতেছে যতগুলা বাহু থাকবে সেই বাহুগুলার সাংখ্যিক মানের যোগফল, অর্থাৎ যতগুলা মান থাকবে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে যেটা মান হবে সেটা হলো পরিসীমা। এবং কর্ণটা হইতেছিল বিপরীত কৌণিক বিন্দু বরাবর রেখা যেটা, সেটা। আর এইটাকে দেখো আমি অর্ধেক মুছে একটা ত্রিভুজ বানায় তোমাদের বোঝানোর জন্য করছি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই অতিভুজ স্কয়ারটা যা রুট হয়, এই জন্য রুটের ভিতর দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হইতেছিল কিসের সূত্র, কর্ণ নির্ণয়ের সূত্র। তাহলে দেখো বন্ধুরা, আমরা আয়তক্ষেত্রের পুরো বেসিকটা কিন্তু তোমাদের সাথে একটু আলোচনা করে নিলাম। এখন আমরা আয়তক্ষেত্রের অঙ্কে চলে যাব। আমাদের এখানে যে প্রথম অঙ্কটার কথা বলা হয়েছে, এই প্রথম অঙ্কটার সমাধান যদি আমরা করি, লক্ষ্য করো আমরা এখানে লিখি 1 নম্বর অঙ্কটা। এখানে দেখো বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হইতেছে বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে আমাদের এই আয়তক্ষেত্রের অঙ্কে বিস্তার বলতে প্রস্থকে বোঝানো হয়েছে, এই জন্য বিস্তারকে আমরা প্রস্থ মনে করব, আর দৈর্ঘ্য হলো তার দ্বিগুণ। সেখান থেকে আমরা ক্ষেত্রফলে যাব, এই জন্য আমাদের আগে বিস্তারকে ধরতে হবে। এনে আমরা লিখি, মনে করি, দেখো প্রিয় বন্ধুরা, আমরা কি লিখলাম, মনে করি দেখো কি লিখলাম, মনে করি আয়তাকার ক্ষেত্রের, আমাদের যেহেতু ওরা বিস্তার শব্দ ব্যবহার করছে, এর আমরা বিস্তার শব্দই লিখবো, বিস্তার। দেখো এর সাথে আমি অবলিক দিয়া প্রস্থ লিখে রাখি তোমাদের সুবিধার ক্ষেত্রে। দেখো আমরা কি লিখলাম, আয়তাকার ক্ষেত্রের বিস্তার অবলিক কি প্রস্থ, এটাকে আমরা ধরো x মিটার ধরলাম, অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিছে দৈর্ঘ্য হবে হলো বিস্তারের দ্বিগুণ। দেখো প্রশ্নে বলে দিয়েছিল দৈর্ঘ্য হবে বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি একটা x হয়, আমাদের দৈর্ঘ্যটা হবে হলো 2x।
2x মিটার। এইটা ধরার পরে যদি আমাদের প্রশ্নে পরিসীমা দেওয়া থাকে বা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে বা ক্ষেত্রফল কোনটা দেওয়া আছে আমাদের আগে দেখতে হবে, সেই সূত্রে যাইতে হবে। আমরা কিন্তু শুরুতে 3টা সূত্র পড়ে নিয়েছি, একটা হলো ক্ষেত্রফলের সূত্র, আরেকটা কর্ণের সূত্র, আরেকটা পরিসীমার সূত্র। এখন দেখো আমাদের দেওয়া আছে এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার, অর্থাৎ যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এইখান থেকে আমাদের ক্ষেত্রফলের সূত্রে যাইতে হবে। যদি আমাদের এখানে পরিসীমা দেওয়া থাকতো, এই দৈর্ঘ্য প্রস্থ ধরার পর আমরা পরিসীমার সূত্রে যাইতাম। এখানে যদি আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে আমরা এখান থেকে কর্ণের দৈর্ঘ্যের সূত্রে যাইতাম। যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা ক্ষেত্রফলের সূত্রে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আয়তাকার ক্ষেত্রের আমরা এখানে কি লিখবো? ক্ষেত্রফল। লক্ষ্য করো, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হইতেছে 2x ইন্টু দিলাম প্রস্থ হইতেছিল x, আর ক্ষেত্রফল যেহেতু মিটার মিটার গুণ করলে কি হয় বন্ধুরা? বর্গ মিটার। তাহলে দেখো এটাকে গুণ করলে আমাদের কি হয়ে গেল? ক্ষেত্রফল 2x স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ ক্ষেত্রফল 2x স্কয়ার বর্গ মিটার। এটা আমাদের প্রশ্নের মতে পাইছি এবং এখানে অঙ্কে মান দেওয়া আছে 512, অর্থাৎ আমরা এখানে লিখবো প্রশ্ন মতে 2x স্কয়ার সমান 512। এইখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ আগে বের করব, সেইখান থেকে পরিসীমায় চলে যাব। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রশ্ন মতে। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে কি লিখলাম? প্রশ্ন মতে, প্রশ্ন মতে হলো 2x স্কয়ার সমান 512। দেখো আমাদের এখানে 2x স্কয়ার, অর্থাৎ x এর সাথে স্কয়ার এবং তার আগে আছে 2, এই দুইটাই আমাদের ডান পাশে যাবে। যেমন x স্কয়ারের সাথে আগে 2 আছে গুণ অবস্থায়, 2 এই পাশে আগে ভাগ হবে, তারপর আমরা পাওয়ারের কাজ করব। তারপরে দেখো বন্ধুরা, তাহলে আমাদের এখানে x স্কয়ার সমান কি হয়? আমাদের x স্কয়ার সমান আছে 512, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয়? 512 কে 2 দ্বারা ভাগ করলে হবে হলো 256, এবং আমাদের x এর সাথে স্কয়ার আছে, এই x স্কয়ার এই পাশে এক পাশের স্কয়ার অন্য পাশে গেলে বর্গমূল হয়, অর্থাৎ রুট হয়, আমরা রুট করে দিলাম 256। অতএব দিলাম প্রিয় বন্ধুরা x সমান 256 কে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে রুট করো তাহলে হবে হলো 16। অর্থাৎ আমরা কিন্তু বিস্তার বা প্রস্থকে পেয়ে গেছি। বিস্তার বা প্রস্থ কত বেরিয়েছে? 16 মিটার। এখান থেকে আমরা দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা সংক্ষেপে আগে লিখি, অতএব প্রস্থ বা বিস্তার, আমরা দুটেই, যেহেতু প্রশ্নে আমাদের বিস্তার বলছে তাহলে আমরা দুটেই শব্দ উল্লেখ করে দেব। দেখো বন্ধুরা, আমরা এখানে লিখলাম কি? বিস্তার অবলিক প্রস্থ। এটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধার জন্য। বিস্তার অবলিক প্রস্থ হলো আমাদের কত হলো? 16 মিটার। দেখো অতএব আমাদের এখানে কিন্তু বলে দিছে বন্ধুরা দৈর্ঘ্য হবে এর দ্বিগুণ। দৈর্ঘ্য কি বলছে? দ্বিগুণ। তাহলে দেখো এই যে 16 গুণ হইতেছে হলো 2, অর্থাৎ 16 দুগুণে কত? 32 মিটার। দেখো বন্ধুরা, যদি আমাদের বলতো যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে যাইতো। দেখো আমরা দৈর্ঘ্য পাইছি 32 মিটার এবং প্রস্থ পাইছি কত? 16 মিটার। দৈর্ঘ্য প্রস্থ জানলে আমাদের বলছিলাম যে এখানে শেষ হয়ে যাইতো, কিন্তু আমাদের তা জানতে চায় নাই, বলতেছে পরিসীমা নির্ণয় করো। আমাদের পরিসীমা জানতে চাইতে পারে, কর্ণের দৈর্ঘ্য জানতে চাইতে পারে, যেটা বলছে আমরা সেটাই নির্ণয় করব। তাহলে আমরা এখানে পরিসীমার সূত্রে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে সংক্ষেপে পরিসীমা লিখবো, কারণ আমরা উপরে কিন্তু আয়তাকার ক্ষেত্র উল্লেখ করা আছে, এখানে এটা আয়তক্ষেত্র নিয়ে অঙ্ক, এখানে বারবার আয়তক্ষেত্র লেখার প্রয়োজন নাই। আমরা এখানে অতএব লিখি পরিসীমা। দেখো বন্ধুরা, আমরা কি লিখবো? পরিসীমা। পরিসীমা সমান আমাদের যে সূত্রটা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ। এটা তোমাদের জন্য সূত্রটা লিখে মানটা বসাবো। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন দেখো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হইতেছিল আমাদের 32 প্লাস প্রস্থটা হইতেছিল আমাদের দেখো কত? 16। আর দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কর্ণ এগুলো সবসময় একক যা আছে তাই হয়, শুধুমাত্র ক্ষেত্রফল বলে বর্গ হয়, আয়তন বলে ঘন হয়। এরপরে লক্ষ্য করো বন্ধুরা, তাহলে 2 গুণ 32 এবং 16, এটা আমাদের যোগ করলে হলো 48, যোগ করলে হবে হলো 48। এখন এটার পাশে আমরা লিখলাম মিটার, অতএব 48 দুগুণ হইতেছিল 96 মিটার। তাহলে বন্ধুরা আমাদের প্রথম অঙ্কের উত্তর কিন্তু পেয়ে গেছি। আমাদের প্রথম অঙ্কের উত্তর হইতেছিল কত? 96 মিটার। আমাদের জানতে চাইছিল প্রশ্নে যেটা, আমরা সেটাই বের করব, লিখে ফেলবো এখন। তাহলে প্রিয় বন্ধুরা দেখো আমাদের কাছে জানতে চাইছিল কি? আমাদের কাছে জানতে চাইছিল, দেখো লাস্টে বলছিল যে পরিসীমা নির্ণয় করো। অতএব আমরা এখন নির্ণয় করে দিতে পারি। অতএব সম্পূর্ণটা লিখে দিব। অতএব আয়তাকার ক্ষেত্রে পরিসীমা। দেখো লেখাটা একটু নিচে হইতেছে, তোমরা একটু দেখে নিও। আয়তাকার ক্ষেত্রের
পরিসীমা দেখো বন্ধুরা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 96 মিটার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথম অংশটার উত্তর পেয়ে গেলাম। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বেরিয়েছে কত? 96 মিটার। এখন এখান থেকে দেখো, যদি আমাদের বলতো কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখে মান বসায়া ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলতাম। তাহলে বন্ধুরা দেখো, আয়তাকার ক্ষেত্রের যে বেসিক টাইপের অঙ্ক আমাদের এগুলা, এই ধরনের অঙ্ক করলে কিন্তু তোমরা দৈর্ঘ্যপ্রস্থ বের করা শিখে গেলা। এই দৈর্ঘ্যপ্রস্থ বের করতে পারলে তোমরা পরিসীমা বলো, ক্ষেত্রফল বলো, কর্ণের দৈর্ঘ্য বলো, সবগুলাই বের করতে পারবা। আশা করি অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অংশটার কাজ কিন্তু শেষ। আমরা এরপরে দ্বিতীয় অঙ্কটায় যাব। আর দ্বিতীয় অঙ্কটায় যাওয়ার সময় আমরা এটার বেসিক নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অঙ্কটার কাজ শেষ। আমরা এবার দ্বিতীয় অঙ্কে যাব। দ্বিতীয় অঙ্কে যাওয়ার সময় এটা থাকুক, তোমরা একটু দেখতে থাকো এবং আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আমাদের দ্বিতীয় অঙ্কটায় বলছে কি, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। একটা জমি সম্পর্কে বলছে। ধর এটা নিয়ে যদি আমরা একটু বেসিকটা আলোচনা করি, আমি এখানে একটা চিত্র আঁকি আগে তোমাদের জন্য। দেখো আমাদের এখানে বলতেছে, লক্ষ্য করো একটু, চিত্রটা এঁকে ফেললাম। আমাদের এখানে বলছে দৈর্ঘ্য হলো 80 মিটার, ধরো এখানে প্রস্থ বলতেছে হলো বন্ধুরা 60 মিটার। দেখো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এঁকে ফেললাম চিত্রে। পরে বলতেছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হয়েছে। এই জমির মাঝখানে যদি আমরা একটা পুকুর খনন করি, আমরা একটা চিত্র এঁকে ফেলি আগে। এই চিত্রটা আমরা একটু নীল মার্কার দিয়ে আঁকি। এই জমির ভিতরে যদি আমরা একটা পুকুর খনন করি, লক্ষ্য করো বন্ধুরা, এই যে আমি একটা পুকুর খনন করে দিলাম। তোমরা একটু চিত্রটা লক্ষ্য করো। এই যে পুকুরটাকে যদি খনন করে দিই, আমি এটাকে ধরে নিলাম একটা কি পুকুর। ধরো আমি এখানে লিখে রাখি, এইটা হইতেছে আমাদের একটা কি পুকুর। তাহলে দেখো বন্ধুরা, এই জমির ভিতরে আমরা কি করছি, একটা পুকুর খনন করছি। এই পুকুর খনন করার ফলে দেখো কি লাস্টে আবার কি বলতেছে, দেখো বলতেছে পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়। দেখো আমাদের এই যে পুকুর আমরা জমির মাঝখানে আঁকছি, তার চারপাশ দিয়ে দেখো একটা কি আছে, পাড় আছে, পাড় অর্থাৎ রাস্তার মতো। এখন দেখো এই প্রত্যেকটা রাস্তা সব দিকে 4 করে। তাহলে লক্ষ্য করো, আমাদের এদিকেও 4 হবে, এদিকেও 4 হবে, নিচের দিকেও 4 হবে, বাম পাশেও 4 হবে, সব অর্থাৎ সব দিক দিয়ে আমাদের 4 মিটার চওড়া করে কি আছে, রাস্তা আছে বা পথ আছে বা বিস্তার যাই বলুক সেটা আছে, পাড় আছে। এখন বলতেছে পাড়ের বিস্তার হলো 4 মিটার। তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের জানতে চাইছি কিন্তু পুকুরের পাড়ের ক্ষেত্রফল, যেটা আমাদের এই যে 4 করে আছে, অর্থাৎ এইটা আমি যদি একটু কালো করে রং করে দিই, এটা নীল কালের সাথে এটা মিলবে না। এখন লক্ষ্য করো বন্ধুরা, আমাদের এই যে আমি একটু হালকা হালকা করে কালো দাগ করলাম, এই অংশটার ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চাইছে। যদি আমাদের কখনো রাস্তার ক্ষেত্রফল বা পাড়ের ক্ষেত্রফল বা এই ধরনের মান কখনো জানতে চায়, আমাদের প্রথমত দুইটা ক্ষেত্রফল আগে বের করতে হবে। দুইটা ক্ষেত্রফলের ভিতর মানে দুইটা ধাপ কাজ করতে হবে, আমাদের ধাপ দুইটা বুঝতে হবে আগে। প্রথম ধাপটা হইতেছিল, আমাদের যে জমির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকবে সেইটাকে গুণ করে আমরা আগে ক্ষেত্রফলটা বের করব। সেটা বের হবে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল। অর্থাৎ দেখো আমাদের দৈর্ঘ্য দিয়ে আছে 80, প্রস্থ দিয়ে আছে হলো 60, এই 6টা 4800, অর্থাৎ এই দুইটা যদি আমরা গুণ করি, এইটা সম্পূর্ণ ক্ষেত্রফল বের হবে কত, 4800 বর্গ মিটার। দেখো বন্ধুরা, এবং এই জমির ভিতরে দেখো একটা পুকুর খনন করা হয়েছে। আমাদের এইটা দেখতে হবে যে আমরা পুকুরটা যে খনন করছি, সেই পুকুরটা কি জমি থেকে কি বেশি নাকি কম। যদি যেহেতু মাঝে পুকুর খনন করা হয়েছে, আমরা এটা বুঝবো সবসময় যে পুকুরটা জমি থেকে কি একটু কম। তাহলে এখন দেখো চিত্র যদি তাকাই, নীল কালারের পুকুর, দেখো পুকুরটা কিন্তু অবশ্যই কি একটু ছোট আছে। এখন এই যে যে চারপাশে পাড় আছে, এজন্যই আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে। হলো এটা মাথায় রাখবা যে আমাদের পাড় যদি ভিতরে থাকে তাহলে হলো কি যাবে, বাদ যাবে, আর যদি বাইরে থাকে তাহলে হলো যোগ হবে। আমাদের এই পুকুরের ভিতর, জমির ভিতরে কিন্তু পাড় আছে, তারপরে আছে পুকুর। এই জন্যই আমরা যদি পুকুর এই জমির পাড় থেকে যদি পুকুরে যাইতে চাই, তাহলে অবশ্যই পাড় কিন্তু বাদ দিতে হবে। দেখো আমাদের এই যে যে চারপাশ দিয়ে আইল, এটা এইখান থেকে আমরা পুকুরে যদি যাইতে চাই, তাহলে পুকুর যাইতে গেলে আমাদের আগে কি করতে হবে, পাড় বাদ দিয়া তারপরে পুকুরে যাইতে হবে। এই জন্য আমাদের যে জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখান থেকে আগে কি করতে হবে, পাড় বাদ দিতে হবে।
বুঝছো তো? তাহলে আমরা পার ব্যাদ দিয়ে যে ক্ষেত্রফলটা পাবো, সেই ক্ষেত্র দুইটা ক্ষেত্রফলের পার্থক্য যেটা বেরোবে সেটাই হলো কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা তোমরা যদি চিত্রটা বুঝে থাকো, আমরা কিন্তু এখন অঙ্কে চলে যাব। আমি এখানে মুছে ফেলবো, আমি যে মুছে ফেললাম পুরো অঙ্কটা। আমরা এরপরে 2 নম্বর অঙ্কটায় যাব। আর আমরা কিন্তু শুরুতেই কিন্তু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, নিশ্চয়ই তোমাদের সূত্র মনে থাকবে, আর সূত্র মনে না থাকলেও তোমরা সূত্রগুলো একটু দেখে নিবা। এরপর আমরা এইখান থেকে কোথায় যাব, 2 নম্বর অঙ্কটায় চলে যাব। দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্ক, আমি এখানে 2 নম্বরই নাম্বার দিলাম। এখন আমাদের প্রথমে কিন্তু বলছি, যদি পুকুর নিয়ে অঙ্ক শুরু হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, জমি বা বাগান নিয়ে বলা থাকলে জমি বা বাগানের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে। ওইখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। যেহেতু আমাদের জমির দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, আমরা জমি দিয়ে অঙ্ক শুরু করব। এনে আমাদের এখানে লিখবো দেওয়া আছে। দেখো বন্ধুরা আমরা কি লিখবো এখানে, দেওয়া আছে। দেখো প্রিয় বন্ধুরা, দেওয়া আছে, আমরা প্রথমে জমি নিয়ে কাজ, এই জন্য লিখবো দেওয়া আছে একটি জমির দৈর্ঘ্য সমান হইতেছে হলো কি 80 মিটার। দেখো বন্ধুরা আমাদের এখানে মান দিয়ে আছে, একটা জমির দৈর্ঘ্য হলো 80 মিটার এবং জমির প্রস্থ দিয়ে আছে দেখো কত মিটার, 60 মিটার। এই মানটা আমাদের দিয়ে আছে। দেখো বন্ধুরা, তাহলে আমাদের জমির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে, অতএব আমরা লিখতে পারি জমিটির ক্ষেত্রফল। আমরা শুরুতেই কিন্তু ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছিলাম, যে জমির ক্ষেত্রফল বা বাগান বলুক পুকুর বলুক যাই বলুক, ক্ষেত্রফল মানে হইতেছে দুইটা বাহুর গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো ক্ষেত্রফল। এই জন্য আমাদের জমিটির ক্ষেত্রফল হবে হলো দেখো 80 গুণ হলো 60, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আমরা একটু আগে বলছি ক্ষেত্রফল হলে বর্গ মিটার হবে, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার হবে, ফুট হলে বর্গ ফুট হবে, সবার সাথে বর্গ। কারণ কি, মিটার এবং মিটার গুণ করলে হয় মিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ মিটার। এখন দেখো আমাদের এটা গুণ করলে কত হয় বন্ধুরা, 4 6 48, 6 4800, তাহলে 4800 বর্গ মিটার। আমাদের মার্কারের কালিন একটু সমস্যা। এখন দেখো আমাদের তাহলে কি হলো, একটা জমির দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, ওইখান থেকে আমরা জমির ক্ষেত্রফল কিন্তু পাইছি। তাহলে দেখো বন্ধুরা আমরা যে চিত্রটা আঁকছিলাম, এই চিত্রের এই যে সম্পূর্ণ জমি সেটার ক্ষেত্রফল কিন্তু আমাদের পেয়ে গেলাম, কত হলো 4800। এখন এই যে জমি থেকে আমাদের যদি এখন পাড়ের ক্ষেত্রফল বলে, আমাদের আগে হলো পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে মোট থেকে যদি এই পুকুরের ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, ধরো আমি এই যে এখানে বলি, এই মোট থেকে যদি আমি এরকম পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে বেরোবে হলো কিসের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল। এই জন্য এখন আমাদের পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে, আমরা শুরুতেই বলছিলাম। তাহলে আমরা এখন যদি পুকুরের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের লাগবে হলো পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ। তাহলে এখন জমির দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে আমরা কিভাবে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করব, আমরা সেটা শুরুতেও আলোচনায় বলছিলাম, যে আমাদের যে জমির দৈর্ঘ্য থেকে আমরা যদি পার বাদ দিয়ে দিই, তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য পাবো। আবার প্রস্থের দিক থেকে যদি আমরা পার বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, পুকুরের প্রস্থ পাবো। তাহলে আমাদের জমি থেকে এখন আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থে চলে যাব। তাহলে আমরা এটা বলছিলাম যে আমাদের পার বাদ দিয়ে দিতে হবে আগে, তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য এইভাবে লিখবো। দেখো বন্ধুরা আমরা লিখবো পার বাদে, দেখো আমরা কি লিখছি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, দেখো আমাদের আগে দৈর্ঘ্য ছিল কত, 40। এখন আমাদের দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যাই বের করি, দেখো প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর দুইবার করে কিন্তু আমাদের পার আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য থেকে যদি আমরা পার বাদ দিই, তাহলে দৈর্ঘ্য পার বাদ যাবে, কিন্তু উপরের 4 বাদ যাবে, নিচের 4 বাদ যাবে, অর্থাৎ 8 বাদ যাবে। এখন এই 8টা আমরা দুই ভাবে বের করতে পারি, 4 গুণ 2 বের করতে পারি, অথবা 4 যোগ 4 বের করতে পারি। এখন আমাদের গুণের নিয়ম করলেও হবে, যোগের নিয়ম করলেও হবে, তবে গুণের নিয়মটা একটু মাঝে মাঝে ত্রুটি হয়। যেমন আমরা মাঝে মাঝে এই অঙ্কে হলো 2 পাই, তখন 2 যদি থাকে তখন আমরা কি করি, 2 যোগ 2 দিলেও 4 হবে, 2 গুণ 2 দিলেও 4 হয়, তখন স্টুডেন্টদের কোনো ভুল হয় না। কিন্তু যখন আমাদের 4 থাকে, এই জন্য আমরা গুণের নিয়ম করব না, তখন 4 থাকলে অনেকেই স্টুডেন্টরা ভুলে কি করে, 4 গুণ 4 দিয়ে দেয়, হবে হলো 4 দুগুণে 8, 4 গুণ 2, কিন্তু ওরা ভুলে কি করে 2 2 থেকে অভ্যাস হয়ে যায়, তারপর 4 থাকলে তাই 4 গুণ 4, অর্থাৎ যেখানে হবে 8 ওরা 4 4 16 বাদ দিয়ে দেয়। এই জন্য আমরা যোগের নিয়ম করব, গুণের নিয়মটা করব না। তাহলে আমরা যোগের নিয়ম করলে কি করব, এই যে দৈর্ঘ্যের উপরের 4 যোগ নিচের 4 মিটার, তাহলে দেখো আমাদের 8 বাদ যাবে, তাহলে আমাদের কি হইতেছে দেখো তো
72 মিটার। আমরা এই নিয়মটাই ফলো করব, আমরা যোগের নিয়ম করব, আমরা কখনো গুণের নিয়মে যাব না, বুঝছো? গুণের নিয়ম করলে আমাদের এখানে ভুল হয়ে যেতে পারে। 4 + 4, এরপর আমরা পুকুরের প্রস্থটা বের করে ফেলবো। দেখো পার বাদে পুকুরের প্রস্থ, দেখো প্রিয় বন্ধুরা পার বাদে পুকুরের প্রস্থ, দেখো তাহলে প্রস্থ ছিল হলো কত 60, এইখান থেকে আমাদের বাদ যাবে, দেখো প্রস্থ দুই পাশে 4 4 আছে পার, তাহলে এখানেও আমরা যোগের নিয়ম করব, গুণের নিয়মটা করব না। 4 + 4 পাশে কি দিব মিটার দিব। এখন দেখো 60 থেকে 4 আর 4 8 বাদ যাবে, তাহলে কত হবে 52 মিটার। তাহলে কিন্তু বন্ধুরা এটাই কিন্তু পুকুরের দৈর্ঘ্য আর পুকুরের প্রস্থ, এই পার বাদে লিখছি আমরা বাদ দেওয়ার জন্য, তাই মূলত এটি হলো পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 72 এবং পুকুরের প্রস্থ হইতেছিল কত 52। এখান থেকে কিন্তু আমরা পুকুরের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। অতএব এই যে লিখলাম পার বাদে পুকুরের কি লিখবো বন্ধুরা ক্ষেত্রফল। দেখো পার বাদে ক্ষেত্রফল সূত্রটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হইতেছে আমাদের এখন 72 এবং প্রস্থ হইতেছিল আমাদের 52, পাশে কিন্তু সেই আগের মতোই মিটার থেকে বর্গ মিটার। আমরা এখন ক্যালকুলেটর দিয়ে এই দুটাকে গুণ করে ফেলবো। আমাদের ওয়াইফাই একটু সমস্যা হইতেছে মনে হচ্ছে, এটা ভালো কাজ করা যাচ্ছে না। প্রিয় বন্ধুরা ওয়াইফাই একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা তারপর আমরা কাজ করি। এখন দেখো বলছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করবা তোমাদের কিন্তু বলা হয়েছিল যে তোমরা দয়া করে ক্লাসগুলো কি করবা শেয়ার করে দিবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরাও অনেকে উপকৃত হবে আশা করি। এখন আমরা দেখো ওইখান থেকে আমরা চলে আসবো এখন গুণে। দেখো আমাদের এখানে গুণ দিতে হবে 72 গুণ 52, আমি ক্যালকুলেটর নিয়ে আসলাম। এখন দেখো আমি গুণটা করি, 72 গুণ হইতেছিল আমাদের 52, এই দুটো গান করলে হবে হলো আমাদের 3740। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এটাকে গুণ করে পেয়ে গেছি 3740 বর্গ মিটার। অর্থাৎ দেখো আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে আমাদের দুইটা ক্ষেত্রফল বের করতে হবে আগে। কয়টা ক্ষেত্রফলের কথা বলছিলাম? দুইটা, একটা হলো সম্পূর্ণ ক্ষেত্রফল আর একটা হলো পুকুরের ক্ষেত্রফল। এই যে আমাদের দেখো উপরে যে মানটা আমরা পাইছি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল। দেখো বন্ধুরা এটা হলো আমাদের সম্পূর্ণ জমির ক্ষেত্রফল। এইখান থেকে পুকুরের পার বাদ দেওয়ার পরে আমরা যেটা পাইছি সেটা হলো আমাদের পুকুরের ক্ষেত্রফল। লক্ষ্য করো আমাদের পুকুরের ক্ষেত্রফল হলো এইটা। তাহলে এখন মোট থেকে যদি এখন পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, এই যে আমি মাঝখানে দেখাইছি যে পুকুরটা আমরা কাইটে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে চারপাশে সেটা হলো রাস্তা, অর্থাৎ পুকুরের পার। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখানে লিখে ফেলি অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল। এই যে দেখো আমাদের কাছে জানতে চাইছিল যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা এখানে লিখে ফেলি অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল। বন্ধুরা তোমরা আমার সাথে লেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল। দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল এটা হবে আমাদের বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ, অর্থাৎ আমাদের উপরে দেখো আছে হলো 4800 বর্গমিটার বিয়োগ হলো 3744 বর্গমিটার। এই দুইটাকে আমরা মাইনাস করে যেটা পাবো সেটি হইতেছে আমাদের পুকুরের পাড়, অর্থাৎ পাড়ের ক্ষেত্রফলটা হইতেছে দুটোর পার্থক্য। তাহলে আমরা এখান থেকে 4800 যদি মাইনাস করে দিই 1056 হয় আমাদের। তাহলে দেখো বন্ধুরা আমাদের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা হলো 1056 1056 বর্গ মিটার। দেখো বন্ধুরা তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আমাদের বলছিল পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমরা এখানে কিন্তু পেয়ে গেছি পুকুরের পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। এটা আমরা এভাবে রেখে দিতে পারি, আবার নিচে কিন্তু আমরা কি উত্তরটা আরেকবার লিখে দিতে পারি। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। আর এই ধরনের কাজ করলে যদি আমাদের কখনো দশমিক আসে উত্তরে তখন আমরা লিখে দিব ব্র্যাকেটে প্রায়। পুকুরের দেখো পাড়ের ক্ষেত্রফল হইতেছিল আমাদের 1056 বর্গ মিটার। এটা আরেকবার লিখলেও হয়তো না লিখলেও সমস্যা নাই, তাহলে আমরা লিখে ফেললাম বর্গ মিটার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বলছিলাম যে আমরা আজকে 16.2 থেকে প্রথম 1 এবং 2 এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটার বেসিক এবং সূত্র সহ। আমরা শুরুতে কিন্তু আয়তক্ষেত্রের
চিত্র আঁকা দৈর্ঘ্য প্রস্থ বোঝানো হয়েছিল। তারপর আমরা ওখান থেকে ক্ষেত্রফলের সূত্র, কর্ণের সূত্র এবং পরিসীমার সূত্র পড়ছিলাম। পড়ার পরে আমরা একে একে দুইটা অঙ্ক কিন্তু সমাধান করে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা এখানেই রাখবো। আমরা প্রতিদিন এইভাবে দুইটা তিনটা করে অঙ্ক সলভ করব। আমরা আজকে যে দুটো সলভ করতে চাইলাম সেই দুটোর কাজ কিন্তু এখন শেষ হয়ে গেছে। তাহলে আজকের মতো আমরা এখানেই রাখবো। আগামীকাল আবার তোমাদের 16.2 এর বাকি অঙ্ক, এরপরের থেকে 2-3টা অঙ্ক সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।